হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুরভি লার্নিং একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 6-এর সায়েন্সের চ্যাপ্টার 10 জীববৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ। আজ আমরা প্রাণী রাজ্য সম্পর্কে আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে আমরা উদ্ভিদ রাজ্য এবং আরও বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষ অবধি ক্লাসটি দেখবে এবং লাইক করবে চ্যানেলটিকে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। আমরা আমাদের চারপাশে বিভিন্ন রকমের প্রাণী আমরা দেখতে পাই। যেমন আমরা মানুষ দেখতে পাই, আমরা নিজেরাই মানুষ। এছাড়া বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, কুকুর, বেড়াল, এছাড়াও বিভিন্ন রকমের গাছ দেখতে পাই। তো এই যে এই বিভিন্ন রকমের গাছপালা, এগুলো সব কি এক একটা প্রজাতির অন্তর্ভুক্ত। যেমন সব মানুষই একটা প্রজাতি। সব মানুষই একটা প্রজাতি কেন? কারণ সব মানুষেরই দুটি হাত আছে, দুটি পা আছে, গায়ে লোম আছে, স্তন্যপায়ী প্রাণী সব মানুষই। এবং সব মানুষই মোটামুটি দেখতে একই হলেও, মানে দেখতে একই মানে ওদের গঠনগুলো একই। কিন্তু কি সব মানুষ একই? না, কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ ফর্সা, কেউ কালো, কারো চোখ বড় তো কালো চুল ছোট, এরকম করে কি না বিভিন্ন মানুষের মধ্যেও আবার বিভিন্ন রকমের আলাদা আলাদা দেখতে আছে। কিন্তু আলটিমেটলি কি ওরা মানুষ। তাহলে যেসব জীবের গঠন ও বৈশিষ্ট্য প্রায় একই রকম তাদেরকে একত্রে একটি প্রজাতি বলা হয়। যেমন আম গাছ ধরে নাও, বিভিন্ন রকমের আম গাছ হয়, আলফানসো, গোলাপ ঘাস, ফজলি, বিভিন্ন রকমের আম গাছ হয়। কিন্তু ওরা সবাই কি একটা আম গাছেরই প্রজাতি। তাহলে আম গাছ, সব রকমের আম গাছই হলো এক একটা প্রজাতি। সব বাঘ হলো এক একটা প্রজাতি। বিভিন্ন রকমের বাঘ হয়, যেমন ধরো রয়্যাল বেঙ্গল টাইগার, তাছাড়া আরও অনেক ধরনের বাঘ হয়। কিন্তু ওরা সবাই এক একটা বাঘেরই প্রজাতি, তাই ওদের প্রজাতিটাকে বলা হয় বাঘ। মানুষের প্রজাতিকে বলা হয় মানুষ। তো এই যে প্রজাতি কি, তাহলে না যেসব জীবের গঠন ও বৈশিষ্ট্য প্রায় একই রকম তাদের একত্রে এক একটি প্রজাতি বলা হয়। প্রজাতি শুধুমাত্র যে প্রাণীদের মধ্যে আছে তা নয়, উদ্ভিদের মধ্যেও আছে। অণুজীব মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের মধ্যেও প্রজাতি আমরা দেখতে পাই। তাহলে সারা পৃথিবীতে এখনও অবধি আবিষ্কার করা হয়েছে যে 3 কোটি বা তারও বেশি প্রজাতি বাস করে। মানে এখনও অবধি আবিষ্কার করা সম্ভব হয়েছে যে সারা পৃথিবীতে 3 কোটি বা তারও বেশি প্রজাতি বাস করে। তো এবারে প্রজাতিগুলোর এক একটা কি বিজ্ঞানসম্মত নাম দেওয়া হয়েছে। কেন এই রকম নাম দেওয়া হয়েছে? মনে করো বাঘ, আমরা বাঘকে বাংলায় বাঘ বলি, ইংরেজিতে বলা হয় টাইগার, হিন্দিতে বলা হয় শের। এছাড়াও দক্ষিণ ভারতে অনেক ভাষায় হুলি বা পুলি এরকম বলা হয় বাঘকে। তাহলে যখন বিজ্ঞানীরা তো কোনো একটা নির্দিষ্ট দেশ থেকে বা নির্দিষ্ট ভাষা থেকে তো আসবে না, বিভিন্ন দেশ থেকে বা দেশের বিভিন্ন অংশ থেকে বিজ্ঞানীরা একসাথে বসবে, আলোচনা করবে। তো ওরা যদি একে একে নিজের ভাষায় যদি বাঘকে ডাকে তখন তো ওদের মধ্যে একটা বুঝতে অসুবিধা হবে। তাই কি হয় না, বিজ্ঞানীরা একটা কমন নাম দিয়ে দেয়। মানে যেমন ধরো বাঘের বৈজ্ঞানিক নাম হলো প্যান্থেরা টাইগ্রিস। মানে বিজ্ঞানীরা এই বাঘের এই বৈজ্ঞানিক নামটা দিয়েছে যাতে বুঝতে সুবিধা হয় এই নামটা শুনেই যে একে বাঘকে বোঝানো হয়েছে। তাহলে এখানে কোনো ভাষার প্রবলেমটা তখন আর হয় না। তাহলে বাঘের বৈজ্ঞানিক নাম কি না প্যান্থেরা টাইগ্রিস। এরকম মানুষকেও নাম দেওয়া হয়েছে। মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো স্যাপিয়েন্স। এই বৈজ্ঞানিক নাম তাহলে কি না জীবজগতের প্রতিটি উদ্ভিদ ও প্রাণীকে সারা বিশ্বে একই নামে চিহ্নিত করার জন্য যে বিশেষ নাম ব্যবহার করা হয় তাকে বলা হয় বৈজ্ঞানিক নাম। যে একই নামে চিহ্নিত করার জন্য, যেমন আমরা বাংলায় আমরা মানুষকে মানুষ বলি, কিন্তু ইংরেজিতে ম্যান বলে, ও হিন্দিতে ইনসান বলা হয়। তাহলে দেখো বিভিন্ন ভাষার এখানে বিভিন্ন নামে ডাকা হচ্ছে একটা প্রজাতিকে। সেই জন্য কি করে বিজ্ঞানীরা এরকম একটা কমন নাম দিয়ে দেয় যে নামটা ধরে ডাকলে বোঝা যাবে যে কাকে বোঝানো হচ্ছে। সেই রকম এখনো পর্যন্ত মাত্র 19 লক্ষ প্রজাতির বৈজ্ঞানিক নাম দেওয়া সম্ভব হয়েছে। তোমরা এগুলো মনে রাখবে যে এখনো অবধি 19 লক্ষ প্রজাতির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে। আর প্রজাতি কতগুলো খুঁজে পাওয়া গেছে? 3 কোটি বা তারও বেশি। এছাড়াও বৈজ্ঞানিক নামগুলো তোমরা মনে রাখবে।
তাহলে এই প্রাণী রাজ্যকে 5টি রাজ্যে ভাগ করা হয়েছে। কি কি? মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এই অ্যানিমেলিয়াকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে, মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী আবার 6টি পর্ব উল্লেখ করা হয়। কি কি? না আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যানিলিডা, অ্যাস্কহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস এবং একাইনোডার্মাটা। তাহলে প্রাণী রাজ্যে এই শ্রেণী বিভাগগুলো আছে। প্রাণী রাজ্যকে 5টি রাজ্যে ভাগ করা হয়েছে। তার মধ্যে অ্যানিমেলিয়াকে আবার 2টি রাজ্যে এবং অমেরুদণ্ডী প্রাণীকে আবার 6টি পর্বে ভাগ করা হয়েছে। এবার আমরা দেখব প্রত্যেকটা পর্বের মানে অমেরুদণ্ডী প্রাণীর 6টি পর্বের বিস্তারিত আলোচনা। তাহলে দেখো প্রথমে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা প্রাণীদের বৈশিষ্ট্য কি? না দেহ খণ্ডিত, সন্ধিযুক্ত অর্থাৎ জোড়াযুক্ত পা থাকে, দেহের বাইরে শক্ত আবরণ অর্থাৎ বহিঃকঙ্কাল থাকে। উদাহরণ কি? কাঁকড়া, চিংড়ি, মাকড়সা, তেলাপোকা, ঘাসফড়িং। তোমরা কাঁকড়া বা চিংড়ি দেখেছো, বা এখানে দেখো কাঁকড়া ছবি দেওয়া আছে। চিংড়ি বা কাঁকড়া দেখবে পাগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে, মানে জোড়াযুক্ত পা থাকে এবং দেহ কি হয়? খণ্ডিত হয়। যখন দেখবে অনেকে কাঁকড়া খায়, দেখবে কখনো যদি দেখে থাকতে পারো যে কাঁকড়া কেমন করে কাটে, যারা খায় না তারা দেখবে প্রত্যেকটা বডি পার্টসকে খণ্ডে খণ্ডে কি হয় না বিভক্ত করে নেয়। এইভাবে কাঁকড়াটাকে মানে কাটে। এছাড়াও দেখো নেক্সট আছে মোলাস্কা। মোলাস্কা প্রাণীর যে বৈশিষ্ট্য সেটা কি? না দেহ নরম ও অখণ্ডিত, মানে মোলাস্কা প্রাণীর দেহ কি হয়? নরম হয়। যেমন এখানে দেখো শামুকের ছবি দেওয়া আছে, শামুকের বডিটা কীরকম? নরম হয় এবং অখণ্ডিত, মানে একে কাঁকড়ার মতো ভাগ করা যায় না, খণ্ডন করা যায় না। অনেকের দেহে কি হয়? চুন জাতীয় পদার্থ দিয়ে তৈরি শক্ত খোলস থাকে। দেখো শামুকের বডিতে দেখতে পাবে একটা খোলস আছে। এছাড়াও যদি তোমরা গোগলি দেখে থাকো, গোগলি বা গুগলি যেটাকে বলা হয়, সেটাও দেখবে ওপরে একটা কি থাকে? খোলস থাকে। চুন জাতীয় পদার্থ দিয়ে তৈরি ওই খোলস থাকে। এছাড়াও চলাচলের জন্য মাংসল পা থাকে। উদাহরণ কি? না শামুক, ঝিনুক, অক্টোপাস। তোমরা অক্টোপাসও নিশ্চয়ই ছবিতে দেখেছো বা কেউ হয়তো সত্যিকারও দেখতে পারো, সমুদ্রে গেলেই দেখতে পাবে। না অক্টোপাসের 8টি পা থাকে এবং ওদের বডিও কি হয়? নরম হয় এবং অখণ্ডিত হয়। নেক্সট দেখো অ্যানিলিডা। অ্যানিলিডা পর্বের কি বৈশিষ্ট্য? না দেহ বলয়াকার খণ্ডে বিভক্ত, দেহ নরম ও লম্বাটে, ত্বকের মাধ্যমে শ্বাস নেয়। উদাহরণ কেঁচো, জোঁক। দেখো এখানে একটা কেঁচোর ছবি আছে। কেঁচোর ছবি বলছে দেহ বলয়াকার খণ্ডে বিভক্ত এবং দেহ কি হয়? লম্বা হয় আর নরম হয়। এরা কেঁচো তোমরা জানো যে কেঁচো ত্বকের মাধ্যমে শ্বাস নেয়, যেমন মানুষ বা অন্যান্য প্রাণী যেমন আমরা কি ফুসফুসের মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিই, মাছ যেরকম ফুলকার মাধ্যমে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, সেই রকম কেঁচো আর জোঁক এরা কি করে? ত্বকের মাধ্যমে শ্বাস নেয়। তারপরে দেখো অ্যাক্সহেলমিনথিস। অ্যাক্সহেলমিনথিস এর বৈশিষ্ট্য কি? না দেহ নলাকার ও সরু হয়, দেহ খণ্ডিত নয়। অনেকেই পরজীবী, যেমন গোলকৃমি, ফাইলেরিয়া কৃমি। এই যে কৃমি, দেখো পাশে একটা কৃমির ছবি দেওয়া আছে। কৃমি দেখবে অনেক বাচ্চাদের দেখবে পেটে কৃমি হয়। তাহলে ওখানে কৃমিটা হয় মানে কি? ওরা কৃমি হচ্ছে পরজীবী, মানে মানুষের পেটে এরকম বাস করে, দিয়ে মানুষের বডি থেকে সব পুষ্টি গ্রহণ করে, মানে ওখানেই বড় হয়, ওখানেই থাকে। তাহলে দেখো এটা কি? পরজীবী। যারা পরের ওপর ভরসা করে বেঁচে আছে এরা, তাই এরা পরজীবী। তাহলে এটা কেঁচো আর জোঁক হলো অ্যানিলিডার উদাহরণ এবং গোলকৃমি এবং ফাইলেরিয়া কৃমি হলো অ্যাক্সহেলমিনথিস পর্বের উদাহরণ। নেক্সট দেখো প্লাটিহেলমিনথিস। এর বৈশিষ্ট্য কি? না দেহ চ্যাপ্টা ও পাতার মতো হয়, দেহ খণ্ডিত নয়, অধিকাংশই পরজীবী। উদাহরণ হচ্ছে ফিতাকৃমি এবং যকৃৎ কৃমি। এরাও দেখো এক ধরনের কৃমি, ফিতাকৃমি এবং যকৃৎ কৃমি। এদের দেহ কি হয়? চ্যাপ্টা হয়। তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো একটু চ্যাপ্টা ধরনের বডিটা, আর পাতার মতো, দেহ খণ্ডিত নয়। এরাও কি হয়? পরজীবী। তাহলে এরা হলো প্লাটিহেলমিনথিস পর্ব। এবার দেখো লাস্ট অ্যাকাইনোডার্মাটা কি? এদের বৈশিষ্ট্য কি? না দেহের চামড়া কাঁটাযুক্ত হয়, মুখ
দেহের নিচে থাকে, কেবল সামুদ্রিক পরিবেশে বাস করে। প্রাপ্তবয়স্ক অবস্থায় দেহ সাধারণ রশ্মীয় প্রতিসম হয়। উদাহরণ তারা মাছ, সামুদ্রিক সজারু। তারা মাছ, দেখো পাশে একটা তারা মাছের ছবি আছে, যাকে ইংরেজিতে বলা হয় স্টারফিশ। এই স্টারফিশটা কীরকম না, এদের দেহে চামড়া কাটা আছে এবং মুখটা নিচের দিকে থাকে, মানে ওপর দিকে নয়, বডি নিচের দিকে মুখটা থাকে। আর এরা কি হয়, কেবল সমুদ্রেই থাকে, মানে স্টারফিশ কখনো পুকুর বা নদীতে থাকবে না, শুধু সমুদ্রের পরিবেশেই বসবাস করবে। তাহলে তারা মাছ হলো একাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত। এবার দেখো আমরা কর্ডাটা পর্বের কথা জানবো। কর্ডাটা অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী। এতক্ষণ আমরা অমেরুদণ্ডী প্রাণীদের সম্পর্কে জানলাম, যাদের বলা হয় নন কর্ডাটা, মানে ওদের কি মেরুদণ্ড নেই। এবার দেখবো কর্ডাটা পর্বের প্রাণীদের, অর্থাৎ যাদের মেরুদণ্ড আছে। যে প্রাণীদের জীবনের কোনো পর্যায়ে নোটোকর্ড থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে পরে মেরুদণ্ড গঠিত হয়, তাদের কর্ডাটা পর্বের প্রাণী বলা হয়। কর্ডাটা বা মেরুদণ্ডী প্রাণীদের কি কি বৈশিষ্ট্য আছে না, এদের দেহের পৃষ্ঠদেশ বরাবর নোটোকর্ড নামে একটি দণ্ডাকার গঠন থাকে। তা আমাদের পৃষ্ঠদেশ মানে কি, আমাদের পিঠের দিকে দেখবে একটা মেরুদণ্ড থাকে। ভ্রূণ অবস্থায় অর্থাৎ প্রথম জীবনের পর্যায়ে এই নোটোকর্ড দেখা যায়। মানে দেখুন ভ্রূণ অবস্থায় মানে কি, যখন মনে করো মাতৃগর্ভে থাকে, মানে যখন মায়ের গর্ভে থাকে বাচ্চাটা, তখন ভ্রূণ অবস্থায় থাকে। তখন কি তখন কিন্তু এইরকম আমাদের এখনকার মতো মেরুদণ্ড গঠিত হয় না, তখন ওদের নোটোকর্ড দেখা যায়। পরবর্তী জীবনে যখন ও বাচ্চাটা জন্মায় এবং ধীরে ধীরে বড় হয়, তখন ওটা শক্ত হয়ে কি হয় না, মেরুদণ্ড গঠন হয়। অধিকাংশ প্রাণীর ক্ষেত্রে পরে নোটোকর্ডের জায়গায় মেরুদণ্ড তৈরি হয়। যাদের নোটোকর্ডের বদলে মেরুদণ্ড গঠিত হয় তাদের বলা হয় মেরুদণ্ডী প্রাণী। তবে কর্ডাটা পর্বে সব প্রাণীর পূর্ণবয়স্ক অবস্থায় মেরুদণ্ড তৈরি হয় না। তবে কর্ডাটা পর্বের প্রধান শ্রেণী ও উদাহরণ কি আছে, যেমন মাছের মধ্যে উদাহরণ দিতে পারো রুই। উভচর প্রাণীর মধ্যে ব্যাঙ, সরীসৃপ, সাপ, টিকটিকি, পাখি, পায়রা, শালিক, স্তন্যপায়ী গরু, মানুষ, এরা কি এক একটা কর্ডাটা পর্বের উদাহরণ। তাহলে এরা সবাই মেরুদণ্ডী প্রাণীও বটে, তাই তো। তাহলে এটা হলো কর্ডাটা পর্ব। তাহলে আজকের ক্লাস এই অবধি। আজ আমরা প্রাণীরাজ্য সম্পর্কে আলোচনা করলাম এবং অমেরুদণ্ডী প্রাণী অর্থাৎ নন কর্ডাটা পর্বের বিভিন্ন প্রাণীদের সম্পর্কে আলোচনা করলাম, তাদের বৈশিষ্ট্য দেখলাম এবং কর্ডাটা পর্বের প্রাণীদের অর্থাৎ মেরুদণ্ড প্রাণীর বৈশিষ্ট্য এবং তাদের পর্ব সম্পর্কেও জানলাম। তাহলে আজকের ক্লাস এই অবধি। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করবে, তাহলে আমি যখনই নতুন কোনো ক্লাস দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকের মতো এই অবধি। তোমরা সবাই খুব ভালো থেকো।